আচ্ছা ঠিক আছে, তোমরা একটু জয়েন করো এবং ফটাফট সবাই একটু। আচ্ছা ঠিক আছে, কে কে আছো একটু দেখে ফেলি। সো সবাই একটু ফটাফট জয়েন দাও। আচ্ছা সবাই এখন একটু মেনশন দাও, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। তোমরা মোটামুটি 70+, অনেক রাত্রে ভালো লাগতেছে যে মোটামুটি তোমরা অনেকেই পেজেট আছে এত রাত্রে। সো সবাই একটু ফটাফট মেনশন দিয়ে দাও এখন, শুধু মেনশন দিবা ফ্রেন্ডদেরকে, দেন তারপর আজকে পড়ানো স্টার্ট করবো। এবং আজকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইভেন্টের বিষয় নিয়ে। ইভেন্ট, আমাদের একটা ইভেন্ট চলতেছে, সেই ইভেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট তোমাদের জন্য। কারণ রমজান মাসে আমরা যদি একটু ভালো মতো, আসলে রমজান মাসে সারাদিন রোজা থাকার পরে যদি তুমি চিন্তা করো যে এই টাইমটা, মানে আমরা যে রোজার টাইমে যদি ভালো কিছু করার ট্রাই করি, আসলে খারাপ কিছু কিন্তু হয় না। সো এর জন্য আমরা চিন্তা করছি যে রমজান উপলক্ষে ইভেন্টটাকে একটু ইসলামিক দৃষ্টিতে আসলে সাজাই। সো ইসলামিক বিষয় নিয়ে আসলে ইভেন্টগুলো কিন্তু বাংলাদেশে ওরকম লঞ্চ হয় না, যে ইসলামিক বিষয় নিয়ে বা ইসলাম নিয়ে আসলে 91। ওকে ঠিক আছে, একটু মেনশন দিয়ে দাও ফটাফট, সবাই ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। ইসলামিক বিষয় বলতে আসলে বুঝাইতেছি যে ইসলামিক কোনো কন্টেস্ট আসলে রমজান মাসে, এটা কিন্তু ইসলামিক কন্টেস্টগুলো কিন্তু রমজান মাসের জন্য আসলে উপযুক্ত। কিন্তু আমরা দেখি যে এই কন্টেস্টগুলো থাকে হচ্ছে, সব গ্রুপ দেখি এডুকেশনাল প্ল্যাটফর্মগুলো কি করে বায়োলজি আর্ট দেয়, এই আর্ট দেয় ওয়ার্ড দিয়ে এগুলো দিয়ে আসলে ভরায় ফেলে। বাট আমরা চিন্তা করলাম যে একটা স্পেশাল বা তোমাদের জন্য আসলে একটু অন্যরকম ভাবে কোনো কিছু করা যায় কিনা। এই রমজান মাস উপলক্ষে যদি আমরা বাসায় বসে যদি হালকা পাতলা যদি একটা ইসলামিক ড্রয়িং করি, অথবা আল্লাহর নামগুলো যদি একবার করে বলি, বা যদি নিজের মতো নিজে মুখস্থ করার ট্রাই করি, হয়তো আমাদের ইভেন্ট উপলক্ষেও যদি তোমরা মুখস্থ করার ট্রাই করো, আসলে এটাই কিন্তু নেহাত কোনো ক্ষতি হচ্ছে না, এবং বরং তুমি এখান থেকে আরো নেকি পাচ্ছ। তার জন্য কিন্তু আসলে আমাদের ইভেন্টটা যেন তোমরা একটু, মানে এই রমজান মাসে যেন একটু পূর্ণতা বা সামথিং, রমজান মাসে যেন তোমরা এমন কিছু শিখতে পারো বা যেটা আসলে এই মাসের জন্য উপযুক্ত। তার জন্য কিন্তু আমরা এরকম কিছু কয়েকটা কন্টেস্ট আসলে দাঁড় করানো। তো আমি চাই যেন তোমরা সবাই পার্টিসিপেট করো এবং সবাই তোমাদের বেস্টটা দিয়ে এই ইভেন্টে সবাই থাকবা, এবং সবাই মোটামুটি এইখানে লাইভে যারা যারা আছো তাদের সবাই ইভেন্টে পার্টিসিপেট করবা। ওকে ঠিক আছে, আজকে সারাদিন রোজা থাকার পর এখন একটা ক্লাস নেওয়া হচ্ছে। আসলে তোমরা অনেকেই হয়তো বা টায়ার্ড, আমি নিজেও একটু টায়ার্ড মোটামুটি ক্লাস নেওয়ার জন্য। বাট আমি চাচ্ছিলাম যে অর্গানিক কেমিস্ট্রির ক্লাসগুলো যেন ধারাবাহিকভাবে হালকা পাতলা একটু যদি নিই, তাহলে দেখা যাবে তোমাদের এই ভয়টা কিন্তু মোটামুটি চলে যাবে। রোজার মাস, তার জন্য আমি একটু ক্লাসগুলো সপ্তাহে 3 থেকে 4 দিন নিব, আর মোটামুটি ঈদের পরে আমি আবার তোমাদের ফ্রি ক্লাস নিব। ওকে ঠিক আছে, তাহলে এখন সবাই একটু কমেন্টে আমার একটু বলে ফেলো, ফটাফট কমেন্ট একটু বলে ফেলো যে কে কোথা থেকে আছো, কে কোথা থেকে, একটু কমেন্টে ফটাফট বলে ফেলো। অ্যাড ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। রাত 11টার সময় তোমরা 100+, আসলেই নিজের কাছে ভালো লাগতেছে যে তোমরা যতজনই প্রেজেন্ট থাকো, ওটা আমার কাছে ওরকম ফ্যাক্ট করবে না। বাট আমি যে কয়েকজনকে আসলে তোমরা যারা শিখতে চাও তারা শিখতে পারলেই হয়েছে। ওকে সবাই একটু ফটাফট একটু মেনশন দিয়ে দাও, ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও এবং লাইভটা একটু শেয়ার করে দাও। সবাই একটু শেয়ার করে দাও, একটু কষ্ট করে শেয়ার করো, তারপরে আমি ক্লাসটা স্টার্ট করে ফেলি। সো কারণটা কি, তুমি আসলে শিক্ষাটা এরকম একটা বিষয় যে আসলে এটা কখনোই কিন্তু নিজের মধ্যে রাখা যায় না। যেরকম আমি কিন্তু তোমাদের কাছে দায়বদ্ধ, তোমাদের টাকাতেই কিন্তু আমি পড়ালেখা করতেছি। এই যে ভার্সিটিতে পড়ালেখা করতেছি, এখানে সরকার কিন্তু আমাকে হিউজ লেভেলে কিন্তু একটা অ্যামাউন্ট দিচ্ছে, যা দিয়ে কিন্তু আমি পড়তেছি, সেই পুরোটাই কিন্তু তোমাদের টাকা। সো আমি সেই জন্য চিন্তা করলাম না, তোমাদের হালকা পাতলা কিছু যদি ফ্রিতে শেখানো যায়। আমাদের কোর্সগুলো দেখো, আমি যে পেইড কোর্সগুলো নিই, একেবারে অল্প টাকাতে পেইড কোর্স, 100 টাকা 200 টাকাতে একটা পেইড কোর্স, যেখানে আমি অলরেডি 200 টাকার একটা কোর্সে বা 100 টাকার একটা কোর্সে 30টার মতো লাইভ ক্লাস নিই, তাও 1 ঘন্টা 1.5 ঘন্টার একটা ক্লাস। সো তাহলে বুঝতে পারতেছো, আমি কখনো ওইভাবে চিন্তা করি না যে আসলে একটা কোর্সের জন্য 2000 টাকা 3000 টাকা পেমেন্ট, 4000 টাকা 5000 টাকা। আমি হয়তো 4 মাসের একটা ম্যারাথন কোর্স দিলে সর্বোচ্চ হলে 1 থেকে 1500 টাকা হাইস্ট আমি যাইতে পারি। তাও ওটা ডিপেন্ড করবে পুরোপুরি হচ্ছে তোমার যে অল্প স্টুডেন্ট যদি নিই, তাহলে না হলে তোমার পেমেন্টটা আরো কমে যাবে এরকম। তো তাহলে এখন স্টার্ট করে ফেলি। আজকে সারাদিন রোজা থাকার পর হয়তো অনেকে একটু টায়ার্ড হয়ে পড়ছে, মোটামুটি এত রাত্রে আসলে ক্লাস করার মতো ওরকম থাকে না। তো তারপর অনেক কথাই বলে ফেললাম। আমি আবার একটা কথা বলে রাখি, তোমাদের প্রায় 100+ আছে স্টুডেন্ট আছো তোমরা। দেখো এখানে যে ইভেন্টটা আছে, সেই ইভেন্টটা হচ্ছে আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট। অ্যান্ড এই রমজান মাসে তুমি নিজে একটু নেকি, মানে আমরা তো সারাদিন কোরআন শরীফ পড়ি সেগুলো করি।
তাহলে তুমি নিজে একটু ইসলামিক জিনিস ড্রয়িং করলে, এটা তোমার নিজের কাছেও ভালো লাগলো এবং তুমি ইভেন্টেও পার্টিসিপেট করলা। আমি আশা করি সবাই ইভেন্টে পার্টিসিপেট করবা। কে কে করবা একটু কমেন্টে বলো তো, কে কে ইভেন্টে পার্টিসিপেট করবা, ইভেন্টের মধ্যে কে কে থাকবা এখন বলো। এবং তোমাদের একটা অ্যামাউন্ট রাখা হয়েছে, একটা প্রাইজ মানি আছে, ইভেন্ট থেকে তোমাদের যতটুকু পারা যায় আমরা একটা গিফট দেওয়ার ট্রাই করবো। সো আমার মনে হয় যে ইভেন্টে নিজের বেস্টটা ইসলামিক দৃষ্টিকোণে একটা বেস্ট কোনো একটা জিনিস করা, সেটা হচ্ছে নিজের কাছেও ভালো লাগবে। সো ইভেন্টে কে কে পার্টিসিপেট করবা দেখি একটু, মানসিব আছে পার্টিসিপেট করবা, ওকে 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 ঠিক আছে। ইভেন্টে কে কে পার্টিসিপেট করবা, কোহি ইসলাম আছো ইভেন্টে পার্টিসিপেট করবা, ওকে আচ্ছা। প্রেজেন্ট স্যার পুরান ঢাকা লালবাগ থেকে তুমি, আচ্ছা সুমাইয়া, আচ্ছা সাবরিনা সুলতানা, আনিকা জাহান, নফিসা রুদ্দার, ফাহিম, ইন্তিসাউদ্দিন, আমি এখন সবার নামটা পড়বো যারা যে ইভেন্টে পার্টিসিপেট করবা, মুর্শিদা রহমান, কাশফিয়া কামাল, আনিকা জাহান, রাফিয়া জান্নাত জিম, আনিকা জাহান, ওকে ঠিক আছে। এম এস শেরফ হোসেন, তাসনিম ফারিয়া, ঠিক আছে ওকে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। সিফাত, ওকে হাসান মাহমুদ, ঠিক আছে। ইভেন্টে তোমরা সবাই পার্টিসিপেট করবে তাই না, ওকে ওকে ওকে। এখন ফ্রেন্ডদেরকে একটু তোমায় মেনশন এন্ড শেয়ার, কে কে শেয়ার দিছো আর মেনশন দিছো সবাই একটু ডান বলে ফেলো। আমি এখন পড়ানো স্টার্ট করবে জৈব যৌগের পর্ব 11। এখন একটা কথা বলি, আমরা এই 10 নম্বর পর্ব পর্যন্ত বা 10টা ক্লাস তোমাদের যে ফ্রিতে নিছি, ওই 10টা ক্লাস আমাদের দুটো পার্ট শেষ হয়েছে। আজকে আমরা পার্ট 3 আসব, যে পার্ট 3তে আমি আসব কিছু বিকারক নিয়ে বা কিছু রিঅ্যাকশনের বেসিক কনসেপ্ট নিয়ে। আজকেরটা হচ্ছে পুরো রিঅ্যাকশনের বেসিক কনসেপ্ট বা রিঅ্যাকশনের পুরো বেসিক যে জেনারেল কনসেপ্ট আছে সেই কনসেপ্টগুলো একটু ব্যাখ্যা করার ট্রাই করব, ওকে। তাহলে প্রথমে আমি আসি পার্ট 3 যে পার্টটা, 1 মিনিট একটু ওয়েট করো। ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে আমি যে টপিকগুলো আজকে পড়বো সেই টপিকগুলো কিন্তু আমাদের সবার কাছে অনেক 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 ইম্পর্টেন্ট, এবং অর্গানিক কেমিস্ট্রি পড়তে নিলে আগে এই টপিকগুলো সম্পর্কে আমাদের একটা সুস্পষ্ট বা একটা ভালো ধারণা থাকা উচিত। তাহলে ফার্স্ট অফ অল আমি একটা রিয়াকশন ঘটাইতে নিলে আসলে কি করতে হবে একবার চিন্তা করো। এই ইউনিভার্সে বা এই মহাবিশ্বে আসলে শুধু শুধু কোনো কিছু ঘটে না। তুমি একটা জিনিস যখন চিন্তা করবা সেই জিনিসের মাঝে একটা লজিক থাকে, সব কিছু একটা লজিক্যাল কন্ডিশনে হয়, যেটাকে এরকম রিয়াকশনে কিন্তু অটোমেটিক কিছু হয় না। সূর্যের মধ্যে কখনোই কিন্তু অটোমেটিক কোনো রিয়াকশন ঘটে না, অথবা তুমি নর্মাল পরিবেশের কথা চিন্তা করো সেখানেও কিন্তু অটোমেটিক কোনো কিছু ঘটে না। কোনো কিছু ঘটার জন্য কিন্তু একটা নির্দিষ্ট একটা কিন্তু রিজন থাকা দরকার। সো এরকম একটা ফর্মুলা বা একটা কন্ডিশন বা একটা নির্দিষ্ট রিজন বা একটা নির্দিষ্ট ওয়ে অবলম্বন করে কিন্তু কোনো কিছু ঘটে। সো যেরকম তুমি ধরো রাস্তা দিয়ে যাচ্ছ, আই থিঙ্ক তোমাকে কেউ যদি একটা থাপ্পড় মারে সে কিন্তু অযথা মারবে না, নিশ্চয়ই তুমি কিছু করছো তার রেফারেই কিন্তু সেই জিনিসটা করতেছে। সো এখন আমরা এটা টপিকটা বাদ দিয়ে জাস্ট আমি বোঝানোর জন্য বললাম। এখন আসি আমি কেমিস্ট্রির মধ্যে এই রস কি আছে এখানে, যে আমি আসলে এই গল্পটা কেন বললাম, এই গল্পের মেইন রসটা আসলে কোথায় একবার চিন্তা করে দেখো। যে কোনো একটা ইলেকট্রন কিন্তু কোথায় যাচ্ছে, একটা প্রোটন বা একটা পজিটিভের কাছে যাচ্ছে। দেখো তো ইলেকট্রন বলতে আমি কি বুঝাইতেছি, এটা নেগেটিভ, তো নেগেটিভ কিন্তু একটা পজিটিভের কাছে যাচ্ছে। আমি এখন যদি একটু ই করে বলি, ধরো একটু মজা করে বলি এরকম, যে দেখবা আর ছেলেদের মধ্যে মারামারি হইতেছে, কিন্তু একটা মেয়ে আর একটা ছেলের মধ্যে কিন্তু ওরকম মারামারি হয় না, যেরকম ছেলেদের মধ্যে মারামারি হয়, মেয়েদের মধ্যে মারামারি হয়। সো তার মানে সেম কন্ডিশনের যে বিষয়গুলো আছে, মানে সেম যে তোমার হচ্ছে জিনিস যারা থাকে বা সেম কন্ডিশনে যারা থাকে তাদের মধ্যে কিন্তু একটা তোমার সংঘর্ষ হওয়ার একটা প্রবণতা থাকে, যেটাকে বলা হয় তোমার বিকর্ষণ ফোর্স। সো তার মানে এই নেগেটিভ আর পজিটিভের মধ্যে যেরকম অ্যাট্রাকশন থাকে, যেরকম দেখবা নর্মালি একটা ছেলের প্রতি একটা মেয়ের অ্যাট্রাকশন থাকতেই পারে, একটা মেয়ের প্রতি একটা ছেলের কিন্তু নর্মাল অ্যাট্রাকশন থাকে। সো এরকম এই মহাবিশ্বের সব কিছুর মধ্যে এরকম পজিটিভ আর নেগেটিভের মধ্যে একটা অ্যাট্রাকশন আছে, যেটাকে বলে বিপরীত ধর্মী কোনো কিছুর প্রতি আকর্ষণ। এই বিপরীত ধর্মী কোনো কিছুর প্রতি আকর্ষণের উপরে বেস করে আসলে আজকে মডার্ন পুরো তোমার সায়েন্সটা কিন্তু এরকম ভাবে আমরা এক্সপ্লেন করতে নিলে এইটা দিয়ে কিন্তু এক্সপ্লেন করতে হয়। কারণ কি আসলে একবার চিন্তা করে দেখো, যত রিয়াকশন হইতেছে সব রিয়াকশনের মধ্যে কেমিক্যাল রিয়াকশনগুলোর মধ্যেই যেটা হইতেছে সেটা হইতে পারে কি ইলেকট্রন ট্রান্সফারের বিষয়টা হইতেছে। এখন ইলেকট্রন ট্রান্সফার হইতে পারে বা ইলেকট্রন শেয়ার হোক, যেটাই হোক ওটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে পজিটিভ আর নেগেটিভের একটা কম্বিনেশন। এই পজিটিভ নেগেটিভের কম্বিনেশনকে যদি একবার যদি গল্পের মাধ্যমে প্রেজেন্ট করতে চাও, তাহলে দেখো নেগেটিভ সবসময় যাইতেছে পজিটিভের কাছে। এখন একটা কথা আছে, নেগেটিভ কেন পজিটিভের কাছে যাবে? এই মহাবিশ্বে যেখানেই বলো, তুমি যদি তোমার প্র্যাকটিক্যাল লাইফে কল্পনা করো, আমার একটা ছোট একটা এক্সাম্পল মনে রাখো, যে রিভার্স জিপসিস আমরা দেখছি, আমি ছোটবেলা আমার মনে আছে যে যাযাবর কারা, যাযাবরকে আমি নিজেও দেখছি, আমার নিজের চোখেও যাযাবরদেরকে আমি দেখছি, যাদেরকে বলা হয় রিভার্স জিপসিস আমরা বলি। এরা হচ্ছে এরকম যে নদীতে বসবাস করে, অনেকেই দেখছো, কমেন্ট একটু জানাও তো কারা কারা দেখছো।
যে যাযাবরদেরকে কারা কারা দেখছো একটু কমেন্টে ফটাফট জানাও তো একটু। ওকে, এমডি শিয়া হোসেন তুমি আছো, গুড। ওকে, আচ্ছা মেয়ে মানুষ, আচ্ছা মানসিবের কমেন্ট, আচ্ছা ঠিক আছে, প্রেজেন্ট প্রেজেন্ট প্রেজেন্ট। ওকে, জাহিদ হাসান সাদিয়া আছো, গুড। ওকে, সাদিয়া ইসলাম, ওকে ঠিক আছে, কুমিল্লা থেকে তুমি প্রেজেন্ট আছো, আর নিয়াজ রহমান প্রেজেন্ট আছো। আচ্ছা আমাকে এখন বলো তো যাযাবর কে কে দেখছো? যাযাবর কারা? যাযাবর বলতে আসলে বুঝে যাদের কিন্তু কোনো বাড়িঘর নাই। যেরকম আমরা কিন্তু আশেপাশে দেখি যে নদীর সময় বর্ষাকালে নদী থেকে অনেকে আছে যারা নদীতে বসবাস করে, বর্ষার সময় যখন নদীর চরটা ডুবে যায় ওরা কি করে, তোমার বিভিন্ন নদীর পাশে যে গ্রামগুলো আছে সেই গ্রামে ছোট ছোট ওরা অস্থায়ী ঘর বানায়, যাদেরকে বলা হয় রিভার জিপসিস। ওরা কি করে, নদীতে মাছ ধরে, এটা কিন্তু ওদের জীবনযাপন চলে, ওইটা খেয়ে কিন্তু ওরা বেঁচে থাকে। এখন প্রশ্ন, কোনো ওরা কিন্তু ওদের লাইফ স্টাইলটা কিন্তু আদৌ কোনো কালচারের মধ্যে পড়ে না, ওদের কিন্তু কোনো কালচার নাই, ওদের কিন্তু কোনো লাইফ স্টাইল নাই। একটা লাইফ স্টাইল যেরকম তুমি কি চাবা, তুমি সুন্দর প্রথমে একটা ফ্যামিলি চাবা, সেই ফ্যামিলি থেকে তুমি যখন অন্য জায়গায় চলে যাবে তখন তুমি প্রথম কি করবা, তোমার প্রথম কাজ হবে আমি একটা ভালো জব করব, 2 নাম্বার কাজ হবে আমি একটা বাড়ি করব, 3 নাম্বার কাজ হবে আমি একটা বিয়ে করব, 4 নাম্বার কাজ হবে আমার পোলাপান হবে তাদেরকে আমি মানুষ করব। তোমার কিন্তু একটা প্ল্যাটফর্মের মধ্যে তুমি থাকো, একটা রিজনের মধ্যে থাকো, একটা নির্দিষ্ট একটা ক্যাটাগরির মধ্যে থাকো। তোমার কিন্তু লাইফের ড্রিম কিন্তু এইটা, যে নির্দিষ্ট একটা স্থায়ী কোনো একটা অবস্থান তৈরি করা। এইটার উপরে ডিপেন্ড করে এই মহাবিশ্বের উৎপত্তি বা মহাবিশ্বের সব কিছু আসলে এইটার জন্যই ঘটে। আর এই মহাবিশ্বের এই বিষয়টার উপরে ডিপেন্ড করে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রি আজকে এতটা ডেভেলপড, এই দুইটা তত্ত্বের উপর ডিপেন্ড করে, যেটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি। এখন প্রশ্ন, আমি পড়তেছি অর্গানিক কেমিস্ট্রি, এটার সাথে কিভাবে রিলেশন? এই পৃথিবীতে সবকিছুই একটা রিয়াকশনের মধ্যেই হইতেছে, সবকিছুর মধ্যেই কিন্তু আছে রিয়াকশন। যেরকম তুমি একটা ওষুধ খাচ্ছ, সেই ওষুধটা তোমার শরীরের মধ্যে রিয়াকশন করে, এটা কিন্তু কেমিস্ট্রির পার্ট, কিন্তু এটার সাথে ফার্মেসি অ্যান্ড বায়ো কেমিস্ট্রি এইটা কিন্তু জড়িত, পুরোটাই কিন্তু বায়োকেমিস্ট্রি বা জীব রসায়নের এই বিষয়টা কিন্তু এখানে জড়িত, বা প্রাণ রসায়ন যেটাকে বলা হয়। এখন এই পার্টটা যদি এটার সাথে জড়িত থাকে তাহলে কেমিস্ট্রিকে কখনো তুমি ফেলে রাখতে পারবে না, সব কিছুর সাথে কেমিস্ট্রি রিলেটেড। আর কেমিস্ট্রির দুইটা বেসিক কনসেপ্ট আছে। 1 নম্বর কনসেপ্টটা কি, ইলেকট্রন যাচ্ছে কোথায়, পজিটিভের কাছে। 2 নম্বর কনসেপ্ট, এইটার উপরে বেস করেও কিন্তু ফিজিক্সের বড় বড় ফর্মুলাগুলো ডিফাইন মানে পুরোপুরি এক্সপ্লেন করা হয়। এখন এই কনসেপ্টটা হচ্ছে পুরোপুরি রিয়াকশনের প্রথম বেসিক কনসেপ্ট, নেগেটিভ যাবে পজিটিভের কাছে। 2 নাম্বারটা হচ্ছে স্ট্যাবিলিটি। আমি পড়াইতে নিলে প্রথমেই বলি যে রিয়াকশনের ভয় কার কার আছে, হাত তুলো। আমি কোচিংয়ে ক্লাস নিই যখন, তখন আমি একটা প্রশ্নে বাচ্চাদের করি, আচ্ছা অর্গানিক কেমিস্ট্রির ভয় কোথায় তোমাদের? ওরা সবাই বলে ভাই আমি হচ্ছে এই রিয়াকশন পারি না, রিয়াকশন করতে পারি না, রিয়াকশনের মেকানিজম পারি না। তখন আমি একটা প্রশ্নই করি, আচ্ছা রিয়াকশনের মেকানিজম পারো না, আমি তোমাদের 2টা জিনিস করতে দিব। বলে কি ভাই কোন 2টা জিনিস? আমি বলি 1 নাম্বারটা হচ্ছে কি, নেগেটিভ যাবে পজিটিভের কাছে। 2 নাম্বারটা হচ্ছে স্ট্যাবিলিটি। আমার সাথে সাথে এই 2টা জিনিস একবার বলো। বলে ভাই এটা কিছুই না, এটা জানি আমরা যে নেগেটিভ পজিটিভের কাছে যায়, আর স্ট্যাবিলিটি বলতে আসলে কি বোঝায় সেটা একটু বলে বুঝাই দেয়। পরে আমি গল্প আকারে এই বুঝাইলাম যে যাযাবরের এই গল্পটা। তখন বলে ভাই এটা তো খুব ইজি, আমরা তো জানি। সো এই 2টা জিনিস আমরা জানি। সো এই 2টা জিনিস ভাই তুমি জানলে তোমার রিয়াকশনের ম্যাক্সিমাম পার্ট কিন্তু তোমার ব্রেনের মধ্যে অ্যানালাইসিস হয়ে গেছে। তোমার ম্যাক্সিমাম পার্ট কিন্তু এই কনসেপ্টের উপর বেস করে হবে। আমি এটা এক্সপ্লেন একটু করে করব। এখন প্রশ্ন, তোমরা সবাই এখানে যারা যারা আছো তোমরা একটু কমেন্টে ফটাফট জানাও তো এই 2টা জিনিস কার কার মাথার মধ্যে ঢুকছে। যাদের ঢুকছে আমি তাদের একটা কথা বলবো, ভাইয়া রিয়াকশনের মেকানিজম নিয়ে অর্গানিক কেমিস্ট্রির যত রিয়াকশন আছে সব রিয়াকশন মোটামুটি তোমার কাছে একটু হলেও ইজি হয়ে যাবে। একটু না, অনেকটা ইজি হয়ে গেছে। প্রায় 40% মোটামুটি রিয়াকশন তুমি নিজে করার মতো একটা শক্তি চলে আসছে, যে শক্তিটা হচ্ছে এই 2টা কনসেপ্টের উপরে। আমি পড়াবো অন্যভাবে, আমি জানি না অন্য কেউ কেমন পড়ায়, গল্প দিয়ে পড়ায় না মজা দিয়ে পড়ায় না কেমন পড়ায়, বাট আমি যেটা পড়াবো সেটা হচ্ছে এই 2টা কনসেপ্টের বেস করে আমি একটা ভিত্তি তৈরি করব, যেই ভিত্তিটা তোমাকে পরবর্তীতে বড় বড় রিয়াকশন যখন অ্যানালাইসিস করবা সেইখানে এইগুলো ছোট ছোট ট্রিক্স অ্যাপ্লাই করে ওই রিয়াকশনগুলো করে ফেলবা। রিয়াকশনের মাঝে আমি গল্প পড়াবো, অনেক রিয়াকশন মনে রাখার জন্য আমি বিভিন্ন ছন্দ পড়াবো, ছন্দের মতো করে পড়াবো, বা আমি একটা গল্প দিয়ে সাজাবো যে প্র্যাকটিক্যাল লাইফে এরকম হলো দ্যাটস ইট। আমার এরকম ভাবে আমি জাস্ট পড়াবো যেন জিনিসটা মনে থাকে, রসায়নের রস যেন তুমি বুঝতে পারো এরকম ভাবে। সো এখন আমি কমেন্টে বলো যে এই 2টা জিনিস বুঝছো কিনা। আমি কিন্তু এখন খুব ভাইটাল একটা পার্ট পড়াচ্ছি, সেটা হচ্ছে কি দ্য বেসিক কনসেপ্ট অফ রিয়াকশন। সো এর মধ্যে প্রথম যে পার্টটা আমি সবচেয়ে ইম্পর্টেন্স যেটাকে দিচ্ছি সেটা হচ্ছে এই 2টা পার্ট, এই 2টা। সো এই 2টা সবাই কমেন্টে একবার করে বলো তো, ফটাফট বলো। আচ্ছা আমি গল্প দিয়ে কেমন পড়াই সেটা মৌলা ফার্ডে তুমি জানো, আমার বাংলা ব্যাকরণ ক্লাস প্রথমগুলো দেখছো সমাসে,
যে আমি কি পরিমাণে মজা করি পড়ানোর সময় বা কি পরিমাণে গল্প করি। সো কেমিস্ট্রি রিয়াকশনে দেখবা যে ক্যানিজেরও পড়াবো যখন, অ্যালডন পড়াবো যখন, কি গল্পটা করি ওখানে। সে এমন এমন গল্প করবো, এই যে খিচুড়ি রান্নার একটা গল্প বলছিলাম না সমাজ ক্লাসে, মনে আছে? যে খিচুড়ি রান্নার যে বয়ফ্রেন্ডকে খাওয়াবে, এখন খিচুড়ি রান্না করতে নিছে, খিচুড়ির মধ্যে কি দিয়ে ফেলছে আসলে ক্লাসটা করলে বুঝতে পারে না তারা যে আসলে খিচুড়ি রান্নার মধ্যে কি করে ফেলছে, বয়ফ্রেন্ডকে সন্তুষ্ট করতেছে, উল্টা বয়ফ্রেন্ডের ঝাড়ি খাইছে। তো এরকম অনেক মজার জায়গা আছে যেটা আমাদের এই কেমিস্ট্রির মধ্যে আমরা পাবো। ওকে ঠিক আছে, তো এখন হচ্ছে আমাদের যে পার্টটা, সেই পার্টটা বল। চলো না আচ্ছা সবাই একবার করে বলে ফেলো ভাইয়া আরেকবার। বুঝছি ভাইয়া, ভাইয়া আরেকবার একটু বলবেন। আচ্ছা আরেকবার বলতে হচ্ছে কোনটা বলতে চাচ্ছ আমাকে একটু কমেন্ট বলো, আমি ওটাকে আবার বলে। মনে হচ্ছে আচ্ছা মনে হচ্ছে লবণ দেয় নাই। আচ্ছা ওকে ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। ওকে তাহলে মোটামুটি কোন জায়গায় স্ট্যাবিলিটি একটু আবার বলেন। আচ্ছা স্ট্যাবিলিটি নিয়ে আবার একটু কথা বলি, আমি এটা আবার গল্প আকারে বুঝাবো, কারণ স্ট্যাবিলিটিটা তুমি যদি জানো তাহলে পুরো কেমিস্ট্রি, কারণ একটা রিয়াকশন স্ট্যাবিলিটির জন্য আসলে হয়। যেরকম আচ্ছা একটা কথা বলো তো, সূর্য যখন স্ট্যাবল হয়ে যাবে তখন কি সূর্যের মধ্যে আর কোনো রিয়াকশন হবে? কখনোই হবে না। যখন যদি সূর্য একবার স্ট্যাবল হয়ে যায় তাহলে কিন্তু আর রিয়াকশন না হলে মহাবিশ্বে কিন্তু তাপের অস্তিত্ব আসবে না, তাপ পাবা না। আর তাপ না পাইলে মহাবিশ্বে কোনো এনার্জিকে কনভার্ট করবে না, যেটাকে বলা হয় এনট্রপিকে একসময় কনভার্ট করা যাবে না। একটা মুভি আছে দ্য ট্রেন্ট মেবি, আমি নামটা ভুলে গেছি, ট্রেন্ট মেবি, এটা কি বলে, এটা হচ্ছে রিভার্স এন্ট্রপি ইউজ করছে। রিভার্স এন্ট্রপি মুভিটা পুরো মিরাক্কেল একটা মুভি। মুভিতে এমন একটা সায়েন্স দেখানো হয়েছে যে পুরো ইউনিভার্সকে উল্টাভাবে রিভার্স করা হয়েছে, মানে এনার্জিটাকে উল্টাভাবে রিভার্স করা হয়েছে। আসলে এই মুভিতে এন্ট্রপির একটা কনসেপ্ট ছিল, পুরো এন্ট্রপির কনসেপ্টের উপরে বেস করে এই মুভিটা করা হয়েছে। আসলে এন্ট্রপি জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের এই মহাবিশ্বে। একসময় কিন্তু এন্ট্রপির মান যদি পুরোপুরি সেম হয়ে যায়, আমি এনার্জি কনভার্ট করতে পারবো না। আর এনার্জি যদি কনভার্ট না করতে পারি, আমি কিন্তু কোনো কিছুতেই কাজ করতে পারবো না, কাজ পাবো না। এনার্জি কনভার্ট না করলে আমি কাজ করতে পারবো না। আমি লাইট জ্বালিয়ে রাখছি, আমি লাইট কিন্তু নিভাইতে পারতেছি না, আমি আবার লাইট জ্বালাইতে পারবো না, সে এনার্জিকে কনভার্ট করতে পারবো না। সেটা বিশাল একটা ইরোর চলে আসবে এক সময়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে স্ট্যাবিলিটি জিনিসটা এরকমই যে ধরো তুমি কোন একটা জায়গায়, তোমার একটা ফিক্সড একটা জায়গা দরকার হয়, তুমি কোনো সময় কিন্তু অগোছালো হয়ে থাকতে পারবে না। আজকে তুমি রাস্তায় থাকলা, কালকে তুমি তোমার ফ্রেন্ডের বাসায় থাকলা, পরশুদিন ওর বাসায় থাকলা, এরকম করে লাইফ চলে না। লাইফের একটা নির্দিষ্ট জায়গা আছে। যেরকম তোমার একটা বাড়ি থাকবে, সেই বাড়িতে তুমি থাকবা, অফিসে যাবা, আবার আসবা, টাকা পাবা, ওই টাকা দিয়ে বাজার করবা, খাবা দাবা, একটা বিয়ে করবা সুন্দর দেখে, তারপর একটা কি থাকবে, ছোট ছোট বাচ্চা থাকবে, তাদেরকে স্কুলে পাঠাবা, আবার নিয়ে আসবা। সো এই হচ্ছে তোমার লাইফ স্টাইল। এরকম একটা লাইফ স্টাইল, আবার অফিসে যাবা, আবার আসবা, দ্যাটস ইট, এইটা। সো এরকম একটা সুন্দর লাইফ স্টাইল থাকে, এটাকে বলে স্ট্যাবল জায়গা, স্ট্যাবিলিটি। তোমার একটা স্ট্যাবিলিটি কি, তোমার এইটা হচ্ছে তোমার স্ট্যাবিলিটি, মানে তোমার একটা নির্দিষ্ট জায়গা আছে। আর যদি এরকম হয় তুমি আজকে রাস্তায় থাকলা, কালকে ওখানে থাকলা, কালকে ওখানে থাকলা, এই এরকম করে সারা জীবন কাটাইলে একটা পাগলের মতো। সো পাগল কখনো স্ট্যাবল না। সো এটা কিন্তু কোনো কখনো স্ট্যাবল না। সো এই জিনিসটা একটু বুঝতে হবে তোমার, স্ট্যাবিলিটি কোনটা আর হচ্ছে স্ট্যাবিলিটি নয় কোনটা। ওকে ঠিক আছে, এখন তাহলে স্টার্ট করে ফেলি আমাদের পড়ার বিষয়টা। ওকে ঠিক আছে, ওকে। সো আমরা এটা নিয়ে অনেক কথাই বলছি আজকে, অনেকটা টাইম এটা নিয়ে ওয়েস্ট করা হয়ে গেছে মোটামুটি। এখন আমরা আসি হচ্ছে পড়াতে। পড়ার হচ্ছে প্রথম যে পার্টটা ছিল, এটা হচ্ছে আমার বেসিক কনসেপ্টের প্রথম পার্ট। এখন এইটা নিয়ে আমি একটা জিনিস পড়াবো আজকে, সেটা হচ্ছে কার্বোক্যাটায়ন অ্যান্ড কার্বানায়ন। কারণ কার্বোক্যাটায়ন অ্যান্ড কার্বানায়ন যদি আমরা না জানি তাহলে রিয়াকশনের মধ্যে আমরা ঢুকতেই পারবো না। রিয়াকশনে ঢোকার জন্য প্রথমে আমার একটা জিনিস দরকার। আমি বলছিলাম ভাইয়া কি বলো তো, এক নাম্বারটা হচ্ছে পজিটিভ অ্যান্ড নেগেটিভ। এই দুইটা থেকে দুইটা নাম আসবে, একটাকে বলে সুন্দর করে আমি নাম দিব, কারণ এরা দুইজনই হচ্ছে আমাদের ক্যারেক্টার, এদের দুইজন হচ্ছে আমাদের চরিত্র, নায়ক আর নায়িকা। সো একটা মুভির যখন নায়ক আর নায়িকা থাকে, ওই নায়ক নায়িকা দুটোর একটা সুন্দর নাম দেওয়া উচিত না? এই নামটাকে আমি এখন দিব। অর্গানিক কেমিস্ট্রিতে ওই নায়ক নায়িকাটাকেই বলা হইতেছে কার্বোক্যাটায়ন অ্যান্ড কার্বাক্যাটায়ন। সো কার্বাক্যাটায়ন, সো কার্বোক্যাটায়ন অ্যান্ড কার্বোক্যাটায়ন ও কার্বানায়ন। একটার নাম দেওয়া হলো কার্বোক্যাটায়ন, আরেকটার নাম দিল কার্বানায়ন। ক্যাটায়ন কেন? ক্যাটায়ন মানে হচ্ছে পজিটিভ, পজিটিভ চার্জের জন্য আমি দিলাম ক্যাটায়ন, আর অ্যানায়ন মানে হচ্ছে নেগেটিভ, তার জন্য আমি দিয়ে দিলাম নেগেটিভ। এইটা যদি কার্বনের উপরে নেগেটিভ থাকে দ্যাটস ইট কার্বানায়ন, আর পজিটিভ যদি কার্বনের উপরে পজিটিভ থাকে তাহলে হবে কার্বোক্যাটায়ন। এখন প্রশ্ন,
এই কার্বোক্যাটায়ন এই নামটা কি কেন দিলাম? এটা হচ্ছে যে বললাম না একটা মুভির একটা আমার নায়ক নায়িকার নাম দেওয়া লাগবে, ওই নায়ক নায়িকার নামটাই হচ্ছে কি কার্বোক্যাটায়ন অ্যান্ড কার্বনায়ন। সো এখন আমাকে বলো এই মুভিটা কি এখন দেখতে চাচ্ছ? মুভির নায়ক নায়িকা অলরেডি আমার ডিফাইন করা হয়ে গেছে, এখন মুভিটার মধ্যে আমি চলে যাব। ওকে ঠিক আছে, বুঝতে পারতেছো? ওকে, নেটে রাত্রে অনেক বেশি প্রবলেম করে, সেজন্য আমি ক্লাসগুলো সকালে না ট্রাই করি মোটামুটি। সো ওকে ঠিক আছে। এখন এখন তো রমজানের দিন কি করব বলো, কিছু করার নেই, সকালবেলা তো ক্লাস নিলে ঘুমতে ঘুরতে পারবো না। সো এই হচ্ছে আমাদের প্রবলেম। ওকে, তারপরে মোটামুটি আমরা ক্লাসগুলো একটু করার ট্রাই করি, একটু কষ্ট করে। আচ্ছা ওকে ঠিক আছে, এতটুকু তো শেষ। এইবার আসি হচ্ছে আমরা নায়ককে একটু, আমরা মুভির নায়কটাকে আমরা কি করবো একটু অ্যানালাইসিস করবো, এই নায়ক থেকে আমরা কি কি শেখা যায় সেই জিনিসটাকে একটু দেখবো। ওকে, তাহলে আমি চলে আসতেছে কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন, সো কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়নটা আসলে কি? কার্বন যখন পজিটিভ চার্জ অর্জন করবে সেটা হচ্ছে কার্বোক্যাটায়ন। এখন প্রশ্ন, কার্বন কিভাবে পজিটিভ চার্জ অর্জন করে? প্রশ্ন মনের মধ্যে জেগে উঠলো যে কিভাবে, কিভাবে প্রশ্ন মনের মধ্যে জেগে আসলো যে কিভাবে ভাইয়া, কিভাবে আসলে কার্বন পজিটিভ চার্জ অর্জন করে, এটা কিভাবে অর্জন করে কার্বন পজিটিভ চার্জ? এখন এই প্রশ্নটার অ্যান্সার যদি ভাইয়া দিতে চাই তাহলে কিভাবে দিব বলো তো, একটু চিন্তা করো, একটু মাথার মধ্যে একটু যদি মানে এটা খাটাও, মাথাটা খাটাও, অ্যান্সারটা কিন্তু চলে আসবে। সো অ্যান্সারটা একটু চলে আসে, নিয়ে আসার ট্রাই করি, দেখো তো ভাইয়া কিভাবে আসে। সো কার্বনের হাত কয়টা? চিন্তা করো তো, কার্বনের হাত হচ্ছে আমাদের মোট চারটা। চারটা হাতের মধ্যে এখানে আছে একটা হাত, এখানে থাকতে পারে আমার হাইড্রোজেন, এখানে একটা হাত, এখানে একটা হাত, এখানে একটা হাত। প্রশ্ন, কার্বনের এই চারটা হাতের মধ্যে আমার কার্বনকে পজিটিভ যদি হইতে চায়, চিন্তা করো তো আমার এখানে কি হইতে হবে? কার্বন যদি একটা হাত খালি করে দেয়, দ্যাটস ইট, আমি বলতে পারবো কি কার্বন কিন্তু ইলেকট্রন নেয় নাই, কার্বন কিন্তু একটা হাত খালি করে দিছে, দ্যাটস ইট, একটা হাত খালি করে ও কিন্তু পজিটিভিটি অর্জন করে ফেলছে। এটা হচ্ছে কার্বোক্যাটায়ন ফর্মেশন। এখন 2 নাম্বার আরেকটা ফর্মেশনে কার্বন ক্যাটায়ন হইতে পারে, কার্বোক্যাটায়ন, সেটা হচ্ছে এটা আমার কার্বন, কার্বনের সাথে ধরো আমার এখানে আছে কি অক্সিজেন, সো অক্সিজেন হইতে পারে। তাহলে মোট কয়টা? দুটা, দুটা চারটা। এখন প্রশ্ন, এই অক্সিজেন এবং কার্বনের মধ্যে একবার চিন্তা করো, অক্সিজেনের তড়িৎক্রিয়তা বেশি, তাহলে অক্সিজেন হয়ে গেল ডেল নেগেটিভ, কার্বন হয়ে গেল ডেল পজিটিভ। অক্সিজেনের তড়িৎক্রিয়তা বেশির জন্য অক্সিজেন এই পাই বন্ড থেকে ইলেকট্রন নিজের দিকে টেনে নিল, অক্সিজেন হয়ে গেল কি বলো তো ভাইয়া? অক্সিজেন হয়ে গেল ডেল নেগেটিভ, আর এদিকে কার্বন হয়ে গেল কি ডেল পজিটিভ। সবাইকে এটা বুঝতে পারতেছো? না বুঝলে একটু আমাকে ফটাফট কমেন্টে জানায় দাও ভাই, এটা বুঝতে পারি নাই। সো তাহলে এইটা অক্সিজেন হয়ে যাবে কি ডেল নেগেটিভ, কার্বন হয়ে যাবে ডেল পজিটিভ। এখন প্রশ্ন, ডেল নেগেটিভ আর ডেল পজিটিভ তো আমি পেয়ে গেছি ভাইয়া, এখন কি করব তাহলে? সো এই যে যখন এটা ভেঙে যাবে তখন এটা ভেঙে যাবে, এটা ভেঙে যাবে, সেটা যখন ভেঙে গেল তখন উপরে হয়ে গেল নেগেটিভ, কার্বন হয়ে গেল পজিটিভ, দ্যাটস ইট। এইখানে কিন্তু কার্বন আবার কার্বোক্যাটায়ন হয়ে গেল, সো এটা কিন্তু কার্বোক্যাটায়ন ফর্মেশন, এইটা কিন্তু আবার কার্বন ক্যাটায়ন ফর্মেশন করলো, এটাকে বলে পার্শিয়াল কার্বোক্যাটায়ন ফর্মেশন। এটা হচ্ছে ফুল কার্বন বা টোটাল কার্বন ক্যাটায়ন ফর্মেশন। সো এইভাবে কিন্তু ক্রিয়েট করে ফেলতে পারে। এখন ভাই এতটুকু তো আমি শেষ, আমার নায়ককে আমি ডিফাইন করে ফেলছি, নায়ক কিভাবে পাবো সেটা আমি বুঝে গেছি, নায়ককে হায়ার করা আমার শেষ। কিন্তু এখন প্রশ্ন, নায়কের একটা কম মানে এখন হচ্ছে নায়কের ভিতরে যাওয়ার ট্রাই করবো। নায়কের ভিতরে যাওয়ার জন্য এখন আমরা একটা জিনিস শিখবো, সেটাকে বলা হয় কি বলো তো ভাইয়া? কি শিখবো এখন? ডিগ্রি অ্যানালাইসিস অফ কার্বোক্যাটায়ন। ডিগ্রি অ্যানালাইসিস অফ কার্বোক্যাটায়ন এখন আমরা যেটা শিখবো। তো সবাই আমার সাথে একবার করে বলো যে এখন আমি কি শিখবো? সেটা হচ্ছে কার্বোক্যাটায়নের ডিগ্রি নির্ণয় করা। সো এখন হচ্ছে আমরা কার্বোক্যাটায়নের ডিগ্রি নির্ণয় করা একটু শিখে ফেলবো। ওকে ঠিক আছে, ওকে আচ্ছা, ওকে ওকে ঠিক আছে। ওকে দেখো এখন হচ্ছে ডিগ্রি নির্ণয়, ডিগ্রি নির্ণয়। সো ডিগ্রি নির্ণয়টা আসলে কি? ডিগ্রিটা আসলে কি? ডিগ্রিটা দ্বারা বোঝাইতেছে যে ওই যে কার্বোক্যাটনটা তৈরি হবে, ওই কার্বোক্যাটনের চারটা হাতে যদি চারটা কার্বন থাকে তাহলে সেটাকে বলা হইতেছে ডিগ্রি। কিন্তু এই কার্বোক্যাটনের তো চারটা হাত থাকে না, কার্বোক্যাটনের হাত থেকে মোট তিনটা, কারণ একটা হাতে তোমার হচ্ছে পজিটিভ চার্জটা থাকে, একটা হাত তো নাই, তার মানে থাকলো কয়টা? তিনটা। তাহলে সর্বোচ্চ কত ডিগ্রি হইতে পারে? 3 ডিগ্রি হইতে পারে। মানে তিনটা হাতে যদি তিনটা হাতে যদি তিনটা কার্বন থাকে তাহলে সেটা হবে কত? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখন প্রশ্ন, সেটাকে আমি একটু বোঝার ট্রাই করি, সেটাকে একটু জানার ট্রাই করি। ওকে ঠিক আছে, ওকে মাত্র 68 জন। আচ্ছা ওয়াসিম, ওকে ব্যাপার না, তোমরা 100 প্লাস ছিল, এখন নিচে অনেকেই। আচ্ছা আপনার আচ্ছা ওকে, কমেন্টে এক্সট্রা কমেন্ট করবে না, এখানে নায়ক নায়িকা আমি পড়াচ্ছি, বাট নায়ক নায়িকা নিয়ে তোমরা এক্সট্রা কমেন্ট করবে না, তারপরেও কিন্তু এক্সট্রা কমেন্ট করবে।
ওকে ঠিক আছে, দেখো তাহলে ডিগ্রি অফ কার্বোক্যাটায়ন আমরা এখন নায়ককে একটু অ্যানালাইসিস করে ট্রাই করবো, একটু জানার ট্রাই করবো, একটু বোঝার ট্রাই করবো, বুঝছো? সো এক্সট্রা কমেন্ট বেশি করবো না। এখন তাহলে চলে আসি আমরা পয়েন্টে চলে আসি, একটু দেখো একটু পয়েন্টে চলে আসি, সেটা হচ্ছে ডিগ্রি নির্ণয়। ডিগ্রি নির্ণয় করার জন্য আমরা প্রথমে টার্গেট করবো কাকে? নায়ককে টার্গেট করবো। নায়কটাকে আমাদের কার্বোক্যাটায়ন, তাহলে সি এর উপরে কিন্তু একটা প্লাস আছে, এটাকে বলা হয় কার্বোক্যাটায়ন। এখন এই কার্বোক্যাটায়নের যদি আমরা একটু নায়ককে যদি একটু টার্গেট করি, যে নায়কের আরো কয়টা হাত খালি আছে, দেখো তো 3টা হাত খালি আছে। তার মানে 3টা হাতে একসাথে কয়টা নায়িকাকে মানে সরি নায়িকা আসলে বলবো না, 3টা হাতে আসলে কয়জনকে করতে পারবে, টেকেল দিতে পারবে, একবার চিন্তা করে দেখো। ধরো এখানে হচ্ছে 3টা হাতে সর্বোচ্চ হতে পারে যে 3টা কার্বন কিন্তু এখানে রাখতে পারে, 3টা কার্বন কিন্তু রাখতে পারে। এখন প্রশ্ন, যে 3টা হাতে যদি 3টা কার্বন থাকে, কার্বন বলতে আসলে এখানে বুঝাইতেছি কার্বন যুক্ত কোনো গ্রুপ যদি থাকে, এটা হইতে পারে মিথাইল গ্রুপ, ইথাইল গ্রুপ, যে কোনো গ্রুপ হইতে পারে, দ্যাটস ইট ডাজন্ট ফ্যাক্ট। বাট কার্বন যুক্ত কোনো গ্রুপ আসবে যেটা হচ্ছে আইল গ্রুপ যদি থাকে, যেরকম আসলে মিথাইল CH3 যেটাকে বলা আর গ্রুপ, আমি বাংলা কথায় বলা হচ্ছে আর গ্রুপ, এক কথায় বলা হয় যেটাকে হচ্ছে আর গ্রুপ, বুঝছো? আচ্ছা ওকে ঠিক আছে, ওকে সাইনোফ্রোস এক্সট্রা কমেন্ট করবে না, ওকে ঠিক আছে। তাহলে এখানে আছে CH3, এখানে আছে CH3, এখানে আছে CH3, এই 3টা গ্রুপকে কি বলা হইতেছে বলো তো? এই 3টা গ্রুপকে আর গ্রুপ বলা হয়। এখানে এটাকে না লিখে আমি এটাকে আর গ্রুপও বলতে পারি, আর গ্রুপও বলতে পারি। আর গ্রুপ বলতে আসলে কোন গ্রুপকে বলতেছে? বুঝাইতেছে আইল যে গ্রুপটা থাকে সেটা হচ্ছে এটা হচ্ছে হইতে পারে তোমার হচ্ছে অ্যালকাইল যে গ্রুপগুলো আছে এখানে, মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিটাইল, পেন্টাইল, হেক্সাইল, এই যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোকে বলা হচ্ছে আর গ্রুপ। এটা হচ্ছে কার্বনের চেইনের উপর ডিপেন্ড করবে, জাস্ট একটা হাইড্রোজেন বের করে নিছি, ওই হাইড্রোজেনটা হচ্ছে বাদ দিয়ে আমি একটা হাতে অ্যাড করে দিছি, এর জন্য আসলে আর গ্রুপটা আর গ্রুপের এরকম ফরমেশন আসে। এখন প্রশ্ন, যে এটা কত ডিগ্রি বলো তো সবাই? এটা কয়টা গ্রুপ আছে এখানে দেখো তো? কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে মানে নায়কের হাতের মোট কয়টা আছে? 3টা কার্বন আছে, তাহলে এটাকে বলা হয় 3 ডিগ্রি। এটাকে বলা হয় কত? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, মানে এটাকে বলা হয় কি? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। সবাই ক্লিয়ার? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, সবাই ক্লিয়ার? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ওকে। সাদিয়া ফ্রোজ, ওকে ওকে ঠিক আছে। সবাই একটু মেনশন দাও ফ্রেন্ডদেরকে, সবাই একটু মেনশন দাও, সবাই মিলে ক্লাসটা করবো। রমজান এত রাত্রে অলরেডি তোমরা প্রায় 11:30 বাজে মোটামুটি। ওকে সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। আচ্ছা আদিব, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি, ওকে ঠিক আছে। সো তাহলে আমরা ডিগ্রি নির্ণয়ে চলে আসছি। ডিগ্রি নির্ণয়ের প্রথম যে পার্টটাতে আমরা আছি সেটা হচ্ছে আমরা ডিগ্রি কিভাবে নির্ণয় করতে সেটা শিখে গেলাম। তার মানে এখন আমরা দেখবো হচ্ছে ডিগ্রিগুলো কেমন হইতে পারে। কার্বোক্যাটায়নের টোটাল ডিগ্রির একটা শ্রেণী আছে, সেই শ্রেণীটা একটু দেখে আসবো। শ্রেণীটা একটু দেখে আসি। তাহলে একটু চিন্তা করো শ্রেণীটা কি, শ্রেণীটা কেমন হবে। তাহলে এটা হচ্ছে আমার একটা কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে আমার আরেকটা কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে আরেকটা কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে আরেকটা কার্বোক্যাটায়ন। মোট 4টা কার্বোক্যাটায়ন আমি লিখলাম। 4টা কার্বোক্যাটায়নের মধ্যে এটা চিন্তা করে 1টা 2টা 3টা হাত, 1টা 2টা 3টা হাত, 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা। সো এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে আছে আমার আর গ্রুপ, এখানে আছে আর গ্রুপ, এখানে আর গ্রুপ, এখানে হাইড্রোজেন, এখানে আর, এখানে আর, এখানে আর। বলো তো কোনটা কত ডিগ্রি? এই 3টে এগুলোর মধ্যে থেকে কোনটা কত ডিগ্রি? সবাই একটু আমাকে জানায় দাও যে 4টার মধ্যে কোনটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন হবে। সবাই একটু কমেন্টে জানায় দাও, ফটাফট কমেন্টে একটু জানায় দাও। আচ্ছা আসিফ তুমি আসছো, ওকে ঠিক আছে। সায়েদা নাবিলা ক্লিয়ার, সাইমা ফুস ক্লিয়ার, এমডি শাহেদ হোসেন ক্লিয়ার, গুড। সবাই ক্লিয়ার? এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা? আচ্ছা ঠিক আছে, এতটুকু সবাই ক্লিয়ার কিনা? এখন সবাই একটু ফটাফট আমাকে বলে দাও তো। আচ্ছা 3210, গুড 3210। তাহলে প্রথমে এটা কত ডিগ্রি? এটা হচ্ছে 3 ডিগ্রি। এটা কত ডিগ্রি বলো তো? এটা হচ্ছে 2 ডিগ্রি। এটা কত ডিগ্রি? এটা হচ্ছে 1 ডিগ্রি। এটা কত ডিগ্রি? 0 ডিগ্রি বলা হয়, বা এটাকে আসলে ডিগ্রির মধ্যে ফেলানোই হয় না। এখন প্রশ্ন, এই 3টার মধ্যে আমাদের একটা জিনিস জানতে হবে। এই যে বললাম না নায়কটা এখন কতটা স্থিতিশীলতা আছে আর নায়কের, আর একটা হচ্ছে নায়কটা কত বেশি সক্রিয়। তার মানে আসলে ফাইট করতে কি নায়কটা কি এক্সপার্ট কিনা, এবং নায়কটা আসলে কি কি বলে এটাকে ধরো স্ট্যাবল বলতে আসলে বুঝাই দিচ্ছে নায়কটা হচ্ছে ধরো নিজস্বতা মানে যেরকম আছে এরকম, মানে প্রচুর আলসা। নায়কটা কি আদৌ আলসা, নাকি আসলে নায়কটা খুব বেশি সক্রিয়, মানে খুব বেশি স্ট্রং, মানে ধরো জিম টিম করে এরকম খেলাধুলা করে অনেক বেশি এরকম। এখন আমরা 2টা জিনিস জানার ট্রাই করবো। একটা হচ্ছে কার্বোক্যাটায়নের স্থিতিশীলতা আর কার্বোক্যাটায়নের কি সক্রিয়তা। সো এই 2টা জিনিস আমরা শিখবো মজা করে, একটা মজার গল্পের মাধ্যমে শিখবো, দেখবা আমার মনে হয় না যে এটা পরীক্ষায় ভুলবা,
যদি এখন আমার গল্পটা ভালো মতো বুঝো বা শিখো, তাহলে আই থিঙ্ক মনে হয় না বাসায় পড়তে হবে। আমার মনে হয় না বাসায় আসলে কেমিস্ট্রি পড়ার খুব বেশি দরকার আছে। আর ক্লাস যদি ভালো মতো করে বাসায় মোটামুটি হালকা পাতলা একটু রিভিশন দিলে কেমিস্ট্রি মোটামুটি বস হয়ে যেতে পারবা। ওকে ঠিক আছে, তাহলে এখন চলে আসে আমাদের এই গল্পটায়। প্রথম গল্পের যে টপিক আমরা আছে যে কিভাবে আসবো সেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের নায়কটা। এই নায়কের হচ্ছে সক্রিয়তা, নায়কের সক্রিয়তা, সক্রিয়তা। সো সক্রিয়তা বলতে বুঝাইতেছে নায়কটাকে কার্বোক্যাটায়ন। সো কার্বোক্যাটায়নের হচ্ছে সক্রিয়তা পড়বো আমরা এখন যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি সক্রিয়তা। কার সক্রিয়তা? ওই নায়কের সক্রিয়তা। নায়কটার সক্রিয়তা বলতে আসলে বুঝাইতেছি কি বলো তো? নায়কের সক্রিয়তা বলতে আসলে আচ্ছা ওকে, সো কথা বলবে না এখন আর কেউ। সো নায়কের সক্রিয়তা বলতে আসলে বুঝাইতেছে কার্বোক্যাটায়নের সক্রিয়তা। এখন প্রশ্ন, সক্রিয়তা জিনিসটা আসলে কি জানো? গল্পটা শোনো। ধরো তুমি সকালবেলা ঘুম থেকে উঠে তুমি হচ্ছে দৌড়াতে গেছো, তারপর দৌড়ানোর পরে এসে বাসায় এসে তুমি একটু রিল্যাক্স হয়েছো, একটু খাওয়া দাওয়া করছো, বা খাওয়ার পরে একটু তারপরে তুমি কি করলা, ধরো তুমি তারপর হচ্ছে ছোটখাটো বাসায় ধরো জিমের জিনিসপত্র আছে সেগুলো করলাম, মানে তুমি কিন্তু একটা রুলস রেগুলেশনের মধ্যে প্রতিদিন আছো। তারপরে তুমি নিজের টাইম মতো খেলা, খাওয়ার পরে তুমি পড়তে গেলা, পড়ে টরে আবার আসলা, আসার পরে বাসায় এসে তুমি গোসল করলা, গোসল করে নামাজ পড়ে তুমি আবার পড়তে বসলা, পড়া আবার শেষ করে তুমি আবার গেলা, আবার কাজ করলে, মানে তোমার একটা পুরো কাজের প্রসেস। তোমার আসলে জীবনের লক্ষ্য যেটিকে, মানে তোমার যেটা লক্ষ্য সেই লক্ষ্যের দিকে তুমি দৌড়াচ্ছ, খুব ফাস্ট দৌড়াচ্ছ। তার মানে তোমার লক্ষ্যের দিকে তুমি যত ফাস্ট দৌড়াবা সেটাকে বলা হয় সক্রিয়তা তত বেশি, মানে তোমার রিঅ্যাক্টিভিটি তত বেশি যে তুমি তোমার লক্ষ্যের দিকে তত বেশি দৌড়াচ্ছ। এরকম ওদের একটা লক্ষ্য আছে, কার্বোক্যাটায়নের একটা লক্ষ্য আছে, সেই লক্ষ্যটাকে একবার চিন্তা করো তো ভাইয়া। কার্বোক্যাটায়ন কি করে বলো তো? কার্বোক্যাটায়ন একটা নেগেটিভ আছে না, নেগেটিভের প্রতি অ্যাট্রাকশন করে না? অ্যাট্রাকশন মানে কি? নেগেটিভকে টানে। এরকম যে নেগেটিভ কিন্তু ওর কাছে যাবে না। যেরকম একটা ছেলে যদি একটা মেয়েকে যদি আসলে লুক না দেয়, মেয়ে কিন্তু তার দিকে ফোকাস করে না, এরকম কিন্তু অনেকেই হয়। তো এই বিষয়গুলো এগুলা কিন্তু এরকমই হয়। সো তাহলে অ্যাজ এ রেজাল্ট অ্যাকচুয়ালি চিন্তা করো যে একটা পজিটিভ চার্জ কিন্তু একটা নেগেটিভ চার্জকে যদি না টানে, নেগেটিভ চার্জ কিন্তু ওর কাছে আসবে না। এই আসার যে প্রসেসটা, এইটার জন্যই কিন্তু ওর রিঅ্যাক্টিভিটির এই সিরিজটা কিন্তু ডিপেন্ড করে এই নেগেটিভকে কতটুকু জোরে টানবে সেটার উপর ডিপেন্ড করে। তাহলে ওর কি, ওর ক্ষমতাটা কি, ওর আসলে মানে জীবনের লক্ষ্যটা কি? আসলে ওর জীবনের লক্ষ্যটা হচ্ছে এই নেগেটিভকে অ্যাট্রাকশন করা, নেগেটিভকে অ্যাট্রাকশন করা, তোমার নেগেটিভকে অ্যাট্রাকশন করা। কারণ আমরা যে গল্পটা পড়তেছিলাম সেই গল্পটা হচ্ছে পজিটিভ কি করবে, নেগেটিভকে অ্যাট্রাকশন করার ক্ষমতা। এখন প্রশ্ন, এই কার্বোক্যাটায়নের এখন আমি সক্রিয়তা সিরিজটা ডিফাইন করব এই গল্পের মাধ্যমে। একবার শোনো, এই গল্পের মাধ্যমে আমি করব। আমি প্রথমে সবগুলো একবার লিখি, সবগুলো একবার লিখি, তারপর আমি যাব যে কোনটা বেশি রিঅ্যাক্টিভ। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের পজিটিভ চার্জ, এটা হচ্ছে আমাদের পজিটিভ, এটা হচ্ছে আমাদের পজিটিভ, দ্যাটস ইট, এটা পজিটিভ। তাহলে এখানে তিনটা হাত, এখানে এইচ এইচ এইচ, এখানে হচ্ছে এইচ আর এইচ, দ্যাটস এটা আর, এটা আর, এটা হচ্ছে আমাদের এইচ, এটা হচ্ছে আমাদের আর আর, দ্যাটস ইট আর। তাহলে এটা আসবে 3 ডিগ্রি, এটা আসবে 2 ডিগ্রি, এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা 0 ডিগ্রি। এখন আমরা ডিফাইন করবো কোনটা রিঅ্যাক্টিভিটি সবচেয়ে বেশি। চিন্তা করো আর গ্রুপের কাজ কি, আর গ্রুপের কাজ কি? আমি বলছিলাম কি বলতো, আমি বলছিলাম যে ওর চয়েস হচ্ছে এখানে একটা নেগেটিভ আছে, এই নেগেটিভকে যে বেশি জোরে টানতে পারবে তার সবচেয়ে বেশি হবে। তাহলে এখন চিন্তা করো উপরে যে নেগেটিভটা আছে সে নেগেটিভ। আচ্ছা ওকে, সো চিন্তা করো এইখানে যে নেগেটিভটা আছে এই নেগেটিভকে যে সবচেয়ে বেশি হচ্ছে টানবে তার রিঅ্যাক্টিভিটি সবচেয়ে বেশি, মানে যে এই নেগেটিভগুলোকে বেশি জোরে টানবে। ধরো উপরে অনেকগুলো নেগেটিভ চার্জ আছে, উপরে অনেকগুলো নেগেটিভ চার্জ আছে, এখন এগুলোকে টানবো, আমি দেখবো কে সবচেয়ে বেশি জোরে টানতে পারে। চিন্তা করো এখানে যে অংশটা আছে আর গ্রুপ, আর গ্রুপকে বলা হয় ইলেকট্রন ডোনেশন গ্রুপ। আর গ্রুপের একটা নাম আছে, এটাকে বলা হয় ইলেকট্রন দাতা, ইলেকট্রন দাতা। ইলেকট্রন দাতা বলতে আসলে কি বুঝাইতেছে? ইলেকট্রন দাতা বলতে আসলে কি বুঝাইতেছে যে ও কি করে নেগেটিভ যে চার্জ হচ্ছে দেয়, আসলে নেগেটিভ চার্জ দেয় না, দেয় হচ্ছে নেগেটিভ চার্জ ঘনত্ব দেয়, যেটা স্টুডেন্টস বলছে যে ও কি করতে পারে যে নেগেটিভ চার্জের ঘনত্ব দেয়। তার মানে ও যদি এখান থেকে নেগেটিভ চার্জের ঘনত্ব দেয়, ও যদিও দেয়, ও যদি দেয়, মানে তিন দিক থেকে যদি নেগেটিভ চার্জের ঘনত্ব দেয়, এই কার্বনের মধ্যে অনেকগুলো নেগেটিভ চার্জের ঘনত্ব কিন্তু বেড়ে যায়। কার্বনের মধ্যে অনেক নেগেটিভ চার্জ কিন্তু বেড়ে গেছে। যখন নেগেটিভ চার্জ বেড়ে যায় এই পজিটিভের ক্ষমতা কি হয়ে যায়, পজিটিভ আর নেগেটিভ এর মধ্যে কিন্তু পজিটিভের ক্ষমতা কমায় দেয়। এই নেগেটিভ কিন্তু পজিটিভের ক্ষমতা কমায় দিচ্ছে। যদি ক্ষমতা কমায় দেয় তাহলে এই ইলেকট্রনগুলোকে কি করতে পারবে, টানবে, খুব আস্তে টানবে, কারণ ওর ক্ষমতা কমে গেছে, ক্ষমতা কমে গেছে, ওর পাওয়ার কমে গেছে, পাওয়ার ডিক্রিজ করছে।
সো পাওয়ার ডিক্রিজ করছে। পাওয়ার যদি ডিক্রিজ করে ও কি করবে, ওটার চাহিদা কি, ওর হচ্ছে দরকার কি নেগেটিভকে টানা। তার মানে পজিটিভ যত স্ট্রং থাকবে তত বেশি নেগেটিভকে টানতে পারবে। কিন্তু এই যে নেগেটিভ চার্জকে দিয়ে ওর পাওয়ারটা কমায় ফেললো, তখন ও কিন্তু এটাকে ইজিলি টানতে পারবে না। সো এখন আসবে হচ্ছে 2 নাম্বারটার ক্ষেত্রে চিন্তা করে, এটার পাওয়ার অনেকটা ডিক্রিজ হয়েছে বাট টানবে খুব কম, মানে ধরা যায় আস্তে টানবে। এখন এটার ক্ষেত্রে চলে আসি, ও দিচ্ছে মোটামুটি এটা যাচ্ছে, কারণ এটার থেকে এটার পাওয়ার কম ডিক্রিজ হয়েছে, এটারও পাওয়ার ডিক্রিজ হয়েছে বাট কম, পাওয়ার লেস ডিক্রিজ। সো এটা হচ্ছে লেস ডিক্রিজ বলা যায়। এখন আসবে এটার ক্ষেত্রে একটা গ্রুপ আছে, তাহলে এটার পাওয়ার কি করে, মোর লেস ডিক্রিজ। এটা কম পরিমাণে, একেবারে কম, মানে অধিক কম পরিমাণে এটা হচ্ছে ডিক্রিজ করছে পাওয়ারটা। আর এটার তো কোনো পাওয়ার ডিক্রিজই করেনি। এখন প্রশ্ন, এটা যদি পাওয়ার কোনো ডিক্রিজই না করে, পাওয়ার যদি এটা নাই কমে, তাহলে সবচেয়ে আগে কে টানবে বলো তো? এইটাকে সবার আগে টানবে কে? এই নেগেটিভকে সবার আগে টানবে কিন্তু এইটা। তাহলে রিঅ্যাক্টিভিটি সিরিজ হবে কি, 0 ডিগ্রি সবচেয়ে বেশি, তারপরে হবে কত, 1 ডিগ্রি, তারপরে হবে 2 ডিগ্রি, তারপরে হবে 3 ডিগ্রি। তাহলে রিঅ্যাক্টিভিটি সিরিজের সবচেয়ে আগে কি আসলো, 0 ডিগ্রি, তারপরে 1 2 3। এটা কেন আসলো আমাকে একটু ফটাফট এবার কমেন্টে জানাও। সবাই বুঝছো কিনা, সবাইকে এটা ক্লিয়ারলি বুঝছো কিনা, একটু কমেন্টে জানাও তো। সবাই এটা ক্লিয়ারলি বুঝছো কিনা একটু কমেন্টে জানাও। আচ্ছা, সবাই এটা কমেন্টে বুঝছো কিনা একটু ফটাফট জানাও। আচ্ছা, ক্লিয়ার ভাইয়া, ওকে ঠিক আছে, জি ক্লিয়ার, ওকে জি ক্লিয়ার, ওকে। আজকের ক্লাসে আমি বেশি বড় করবো না, আমি কার্বোহাইড্রেটের এই গল্পই পড়াবো আজকের ক্লাসে। আমি নেক্সট ক্লাসে অন্য কিছু পড়াবো, কারণ রোজা থেকে অনেক বড় ক্লাসে নেওয়া আসলে পসিবল না, এবং তোমরা এত রাত্রে আসলে অত বড় ক্লাস করতে তোমরা নিজেরাও আসলে পারবা না। সো আচ্ছা ঠিক আছে, তাহলে এতটুকু কিন্তু আমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছি যে এতটুকু। তাহলে আমি বললাম কি সক্রিয়তার সিরিজ আমি ডিফাইন করে ফেলছি। এখন আমি আসবো এই ভাইয়ের, আমরা হচ্ছে স্ট্যাবিলিটি বা স্থায়িত্বর ক্রমটা ডিফাইন করতে পারি কিনা, আসলে ডিফাইন করতে পারি কিনা। সো লাস্ট টাইম ক্লাসের এখন হচ্ছে আমরা আরেকটা পার্ট আছে, সেই পার্টটা নিয়ে আলোচনা করবো। সো তোমরা একটা কাজ করো, তোমরা একটু ফ্রেন্ডদেরকে এখন একটু জানাই দিতে পারো ক্লাসের এই টাইমটাতে। ওকে, এখন হচ্ছে আমরা সক্রিয়তা গেল আমাদের, এখন আসবে স্থায়িত্ব। সো এখন স্থায়িত্বর ক্রম, এটা পরীক্ষায় কিন্তু আসে, স্থায়িত্বর ক্রম। সো স্থায়িত্ব ক্রমটা আমি ম্যাথমেটিক্যাল বিষয় দিয়েও আলোচনা করবো, যেটা সক্রিয়তার মধ্যে তুমি অ্যানালাইসিস করতে পারবা। স্থায়িত্ব ক্রম মানে, স্থায়িত্ব বলতে আমি যেখানে দাঁড়ায় আছি, আমার এই দাঁড়ায় থাকার প্রবণতাটাকে বলে স্থায়িত্ব। মানে আমি যেমন আছি তেমনই থাকা, যেটাকে বলে অলস। ধরো তুমি অনেক বেশি অলস, তোমাকে থাপড়াইলে তুমি ঘুম থেকে উঠবে না, দ্যাটস ইট, তুমি স্থায়ী, অনেক বেশি স্থায়ী, এটাকে বলে স্থায়িত্বর ক্রম। এখন প্রশ্ন, স্থায়িত্বর ক্রমে যে বিষয়টা আমরা আলোচনা করবো, মানে এই যে ডিগ্রিগুলোর মধ্যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আছে, এর মধ্যে আমার কোনটা বেশি স্থায়ী হবে, বা কোনটা আসলে রিয়াকশনটা খুব স্লো করবে, সেটা আমাদের জানতে হবে। রিয়াকশন বলতে এখানে বুঝাইতেছি নেগেটিভকে সবচেয়ে স্লো টানবে। এটা যেরকম আমি যেরকম আছি, আমার যদি রিয়াকশন করার ক্ষমতা কম থাকে, তার মানে আমি স্থায়ী, এরকম। এখন আমি একটু দেখে আসি। এটা হচ্ছে একটা কার্বন, আচ্ছা আর দ্যাটস ইট, আর এখানে একটা কার্বন, দ্যাটস ইট, আর এইচ, এখানে একটা কার্বন, দ্যাটস ইট, এটা এইচ, এটা হচ্ছে আমার আর, এখানে একটা কার্বন, এইচ, দ্যাটস ইট, এইচ। সো এইটা এখন হচ্ছে প্রশ্ন, আমি এটাকে একটু এখন হচ্ছে এটার ভিতরে একটু ঢোকা ট্রাই করবো। ওকে, এখন এইটার আমরা হচ্ছে স্থায়িত্বর ক্রম। এখন স্থায়িত্ব বলতে কি বোঝাচ্ছে, স্ট্যাবিলিটি। আচ্ছা, স্ট্যাবিলিটিটা এখন আমরা একটু ডিফাইন করে দেখি, স্ট্যাবিলিটিটা কেমন আছে, কোনটার কেমন। এখন এই আর গ্রুপগুলো কি করে, ইলেকট্রন দান করবে, ইলেকট্রন ঘনত্ব দান করবে। চিন্তা করে ইলেকট্রন ঘনত্ব যদি এর মধ্যে দান করে, তাহলে এটার কি হয়ে যাবে, এটার ক্ষমতাটা কমে যাচ্ছে। তাহলে এটার ক্ষমতাটা কমে যাচ্ছে, এবং এইটার ক্ষমতাটা কি হয়েছে আমি লাস্টের দিনে দেখছি, যেটা এটার ক্ষমতাটা এটার থেকে কিন্তু বাড়ছে। এটা থেকে কিন্তু মোটামুটি এটার ক্ষমতা সবচেয়ে কম, এটার ক্ষমতা তারপরে, এটার ক্ষমতা তারপরে, এটার ক্ষমতা সবচেয়ে বেশি। তার মানে এই নেগেটিভকে যদি আমি টানার ক্ষমতা আমার কার সবচেয়ে বেশি, কার, এ। তার মানে এ সবচেয়ে তাড়াতাড়ি রিয়াকশন করবে, এ কিন্তু আর অলস না, এ তাড়াতাড়ি রিয়াকশন করবে, দৌড়ায় চলে যাবে, কিন্তু অলস না, এ তারপরে একটু দৌড়াবে, এ তারপরে দৌড়াবে, এ তারপরে দৌড়াবে। তো সবচেয়ে অলস কে, এ। সবচেয়ে অলস যে আছে সে হচ্ছে কত ডিগ্রি, সবচেয়ে
স্লো কাজ করবে, সবচেয়ে স্লো মানে তার স্থায়িত্ব সবচেয়ে বেশি, সে দৌড়াইতে চাচ্ছে না, শুয়ে আছে তো শুয়ে আছে, তাহলে সবচেয়ে বেশি যদি এর হয় তাহলে দ্যাটস রেট বলবো স্থায়িত্বর ক্রম কত ডিগ্রি হবে, 3 ডিগ্রি, দেন 2 ডিগ্রি, 1 ডিগ্রি, দ্যাটস এট 0 ডিগ্রি, এরকম। এটা এখন আমি এটাকে একটু প্র্যাকটিক্যালি দিয়ে ম্যাথমেটিক্স দিয়ে প্রুভ করার ট্রাই করব, ম্যাথমেটিক্স দিয়ে কেমিস্ট্রির মাঝে একটু ম্যাথমেটিক্স খেলায় দিই, কি বলো? ওকে, ম্যাথমেটিক্স দিয়ে দেখবা আদৌ কি এটা রাইট হয় কিনা আমি যেটা করলাম। আচ্ছা আমি ধরে নিলাম আমি হচ্ছে এটা হচ্ছে এখানে যে চার্জ আছে পজিটিভ সেটা হচ্ছে 14 কুলম্ব, 14 কুলম্ব প্লাস প্রতিটা নেগেটিভ আর গ্রুপ দিচ্ছে হচ্ছে -2 কুলম্ব, -2 কুলম্ব চার্জ আর গ্রুপ ডোনেট করতেছে। তাহলে এখানে টোটাল চার্জ থাকলে কত, -2 দ্যাটস ইট হচ্ছে -2 টু 4 4 6 -6 কুলম্ব। 14 থেকে 6 বাদ দিলে কত থাকে, 8 প্লাস 8 কুলম্ব চার্জ থাকলো, এইখানে দেখো তো প্রতিটা আর গ্রুপ কত করে দিচ্ছে, -2 করে দিচ্ছে, তাহলে -2 আর এখানে আছে কত 14 কুলম্ব প্লাস, তাহলে -2 করে দিচ্ছে, দ্যাটস ইট, -4, তাহলে -4 কুলম্ব, তাহলে আর থাকলো কত, 14 থেকে 4 বাদ দিলে থাকে 10 কুলম্ব চার্জ প্লাস 10 কুলম্ব চার্জ। এখন প্রশ্ন এটার ক্ষেত্রে যদি একবার চিন্তা করো, এখানে দিচ্ছে হচ্ছে একটা আর গ্রুপ হচ্ছে -2 কুলম্ব চার্জ এবং এখানে তো আমার +14 -2 কুলম্ব, দ্যাটস ইট, আমার থাকলো কত +12 কুলম্ব, এখানে থাকলো কত, এখানে যা আছে তাই +14 থাকলো 14 কুলম্ব, এটা কোনো চেঞ্জ হচ্ছে না। এখন তুমি এদিকে চিন্তা করো, এটা হচ্ছে প্লাস, আমি দেখলাম হচ্ছে +8 কুলম্ব চার্জ, এখানে হচ্ছে +10 কুলম্ব, এখানে হচ্ছে কত +12, এখানে হচ্ছে +14 কুলম্ব। এখন তাহলে এই যে নেগেটিভ চার্জ আছে ধরো এখানে হচ্ছে 10 কুলম্বের একটা -10 কুলম্বের আছে, এই নেগেটিভ চার্জকে সবার আগে টানবে কে, এই যে 14 কুলম্ব চার্জ আছে এ টানবে সবার আগে, এই সবগুলোর থেকে সবার আগে টানবে, কিন্তু বেশি টানবে হচ্ছে এটা, কারণ এটা সবচেয়ে বেশি প্লাস চার্জ আছে, তাহলে এটা কি করবে, নেগেটিভটাকে সবার আগে টানবে কে, ও যদি ও সবার আগে টানে ও কি স্থায়ী থাকার কোনো প্রবণতা নেই, ও কিন্তু দৌড়ে চলে গেছে, ও কিন্তু স্থায়ী না, স্থায়ী যদি ও না হয় ওর স্টেবিলিটি কি হবে, অনেক কম হবে, ওর স্টেবিলিটি অনেক কম, রিঅ্যাকশন তাড়াতাড়ি করবে, ওর স্টেবিলিটি অনেক কম। তারপরে কে দৌড়াবে, যদি ও এখন না থাকতো, এই তিনটার মধ্যে কে করতো, এই তিনটার মধ্যে ও ধরো এখন নাই, ও যদি এখন না থাকে পরে তিনটার মধ্যে কে দৌড়াবে, এখন সবার থেকে বেশি দেখো এটা হচ্ছে +12 কুলম্ব, এটা হচ্ছে কত 10, এটা হচ্ছে কত +8, তাহলে +12 কুলম্ব কিন্তু দৌড়াবে। সবাই বুঝতে পারতেছো? ও আচ্ছা সুমায়া, আচ্ছা তোমার কমেন্টটা পড়ে ভালো লাগছে জিনিসটা, আচ্ছা ওকে ঠিক আছে, ওকে আচ্ছা তোমার একটা কমেন্ট করে আসি, আমি এখন নাম ধরে করে বলবো, তো সবাই এখন একটু কমেন্ট করো, মুর্শিদা রহমান একটু কমেন্ট করো সবাই, বেশি রাতে দিয়া দিছে ক্লাস, জাফরিন ইসলাম, বেশি রাতে দেওয়ার কারণ আছে, আসলে এখন বুঝোই তো তারাবি পড়তে হয়, নামাজ টামাজ পড়ে এসে ক্লাস, বুঝোই তো সবাই কিন্তু এখন পড়তে যায়, নামাজ পড়তে হয়। আচ্ছা আচ্ছা জেসমিন জাহান সহমত না, ওকে বিজয় দে, আচ্ছা আমি, ওকে ঠিক আছে। সো এখন সবাই ফটাফট বলো যে আমি যতটুকু পড়াইছি ততটুকু সবাই বুঝছো কিনা, সাদিয়া ফ্রিন বুঝছো কিনা, সাদিয়া কি আরো সাবিয়া, আচ্ছা আরিয়ান ইবনে আসুইন, আমি নামটা উচ্চারণ করতে পারতেছি না, ওকে সো ঠিক আছে তোমরা একটু কাশফিয়া কামাল, লামিসা আলম রূপ, জয়, ওকে ঠিক আছে, মুর্শিদা রহমান, ওকে ঠিক আছে। আমার ক্লাসটা পুরোপুরি বুঝতে পারছো কিনা একটু ফটাফট আমাকে বলে ফেলো তো, অল ক্লিয়ার ভাই, নিশাত তাসনিম, ওকে ঠিক আছে, সবাই ক্লাস বুঝতে পারছো ফটাফট বুঝতে মানে, ওকে ঠিক আছে। এখন আমি এই পার্টটাকে একটু শেষ করে ফেলি, ওকে সো তাহলে আমরা যে জিনিসটা করবো এখানে তিনটার মধ্যে কি যাবে বলো তো, তিনটার মধ্যে কি এটা সবচেয়ে বেশি +12, এখানে +12 আছে, তো আমি তাহলে তিনটার মধ্যে চিন্তা করতে পারি যে এটা কি করবে সবচেয়ে বেশি, এটা টানবে, সো এটা কিন্তু টানবে, এটা টানার পরে সো তারপরে আমি এটা বলি, ওকে ঠিক আছে। এই দুইটার মধ্যে এখন চিন্তা করো, দুইটার মধ্যে চিন্তা করলে দেখা যায় এটা হচ্ছে +10 কুলম্ব, এটা হচ্ছে 10 কে টানতে পারবে একবার, মানে জেম টানতে পারবে, সো টানতে পারবে, তাহলে এই দুইটার মধ্যে কি টানতে পারবে সবার আগে, ও টানতে পারবে, এবং এটা কিন্তু খুবই স্লোলি টানবে, তাহলে আমি বলতে পারি কি স্টেবিলিটি আমি বুঝে গেছি মোটামুটি, এবং এটা দিয়ে কিন্তু রিঅ্যাক্টিভিটি ডিফাইন করতে পারবো, ম্যাথমেটিক্সের এই ফর্মুলাটা দিয়ে রিঅ্যাক্টিভিটি ডিফাইন করতে পারবা। সো মাইকের শব্দ অনেক বেশি হচ্ছে, মাইক বাজতেছে, এখানে একটা মাইক অলরেডি বুঝলাম না কেন, ওকে সো এখন তোমরা আমাকে একটু কমেন্টে বলে ফেলো যে আজকে ক্লাসটা মোটামুটি সবাই বুঝতে পারছো কিনা, কোন জায়গায় কোনো প্রবলেম আছে কিনা, সো এটা যে ক্লিয়ার কিনা।
পুরোপুরি ক্লিয়ার আছে কিনা আমাকে একটু ফটাফট বলে দাও। ওকে, ক্লাসের শেষ মুহূর্তে 45 মিনিট মাত্র ক্লাস নিচ্ছে। আসলে এত অল্প সময় ক্লাস নিতে ভালো লাগে না, কারণ কেমিস্ট্রি ক্লাসটা মিনিমাম 1.5 ঘন্টাও নিতে ভালো লাগে। আসলে কেমিস্ট্রি পড়াইতে ভালো লাগে, ওই জন্য কেমিস্ট্রি 1.5 ঘন্টা নিলে আসলে 1.5 ঘন্টা 2 ঘন্টা নিলে আসলে টায়ার্ডনেস আসে না। আর ক্লাসের মধ্যে যদি একটু গল্প সল্প হয় তাহলে তো কোনো কথাই নেই। সো তাহলে মোটামুটি এতটুকু পর্যন্ত আমাদের হইলো। ক্লাসে ঘুম থেকে উঠলাম। আচ্ছা, ক্লাসের জন্য ঘুম থেকে উঠছো রোকে আর একা? ওকে ঠিক আছে। তাহমিনা জেবিন ক্লিয়ার, পুরোটা ক্লিয়ার আছে আজকের ক্লাসটা? ওকে ঠিক আছে। আজকেরটা যদি তোমাদের ক্লিয়ার থাকে তোমরা একটা কাজ করবা, নেক্সট ক্লাসে ওয়েট করো। কালকে আমি দেখি যদি ক্লাস নিতে পারি, আমি তো কালকে নিব ক্লাস, ইনশাল্লাহ কালকে ক্লাস পাবো আমাকে। আর মোটামুটি বুঝোই তো রমজান মাসে সবাই ফ্যামিলির জন্য দোয়া করবা, এবং করোনার মধ্যে কেউ বাসা থেকে বের হবে না, এবং সব দিকে কিন্তু 4 দিকে কিন্তু লকডাউন। সো সব কিছু মিলায় কি করবা। আর কেমিস্ট্রিটাকে ভালোবাসো, নিজের ডিপলি ফিল করো কেমিস্ট্রির প্রতি একটা ভালোবাসা নিয়ে আসো, ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবা। ওকে, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবা, বাই বাই।